ঘটনা বেঁচে থাকে ইতিহাসের হাত ধরে, আর ইতিহাস বেঁচে থাকে কাহিনীর মধ্যে দিয়ে। তাই লেখক অভীক সরকার যতই বলুন না কেন যে যে বইটি সম্বন্ধে আমি বলতে চলেছি তার ভূমিকাতে তিনি বলেছেন যে পাঠকরা যেন বইটিকে ইতিহাসের টেক্সট হিসেবে না দেখে ইতিহাস আশ্রিত উপন্যাস হিসেবেই দেখেন। তবু বলবো যে এই যে ইতিহাস আশ্রিত উপন্যাসের মধ্যে কোথাও সেই অতীতের ঘটনাবলীর একটা রূপরেখা আছে, এবং অবশ্যই লেখকের অসাধারণ লেখনী একদম টান টানভাবে পড়ে ফেলতে ইচ্ছা করে। হ্যাঁ, বইটা সম্বন্ধে এখন আপনাদের বলিনি, এবার আমি বইটা আপনাদের দেখাই। বইটা অভীক সরকারের লেখা বই মহাদেবী। এই বছর বইমেলাতে প্রকাশিত, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে প্রকাশিত। আর আমি এই বইটা যেটা কিনেছি মুদ্রিত মূল্য, এটা পত্রভারতী থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 275 টাকা, এবং ইতিমধ্যেই বইটির 3য় মুদ্রণ এসে গেছে। তার মানে বুঝতে পারছেন যে বইটা কতটা জনপ্রিয়। এবং বইটা পড়ার পরে, বইটা যখন আজকেই আমি শেষ করেছি, আর আজকেই আমি ভিডিওটা করতে বসেছি, কারণ আমি বইটা পড়ে প্রচণ্ড অভিভূত হয়ে গিয়েছি। আমার মনে হচ্ছিল যে আমার বইটা পড়ে যে ফিলিংস হচ্ছে তা বোধহয় সঙ্গে সঙ্গে আমাকে আপনাদেরকে জানাতে হবে। প্লাস অনেকদিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও, মানে কোনো বই নিয়ে ভিডিও করিনি, সেটাও আর একটা কারণ। কিন্তু সত্যি মহাদেবী অসাধারণ। বইটা কি বিষয়ের উপর লেখা, অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে, অনেক প্ল্যাটফর্মে সেখানে সমালোচনা বা আলোচনা আসে, তো সেটা আমি পড়ি না, খুব যত্ন সহকারে এড়িয়ে যাই, কারণ মহাদেবী আমার কালেকশানে ছিল এবং পড়বো বলে আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। এবং বইটা যখন আমি হাতে তুললাম, জাস্ট আনপুট ডাউনেবল, মানে একবার হাতে তুলে নিলে আর শেষ না হওয়া পর্যন্ত নামানো যায় না। আমার ক্ষেত্রে অন্ততপক্ষে তাই হয়েছে। এবং ওই যে বললাম যে লেখক বলেছেন এটা ইতিহাসের টেক্সট নয়, কিন্তু ইতিহাস আশ্রয়ী উপন্যাস, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে কোথাও তো একটা ইতিহাসের ছায়া রয়েছে, অর্থাৎ বাস্তবের ছায়া কোথাও একটা এই বইটার মধ্যে রয়েছে, এবং সেইটা বইটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। খুব ইন্টারেস্টিং লাগে যখন এই ঘটনার যে প্রেক্ষাপট সেটা আমাদের প্রাচীন ভারত, গুপ্ত সাম্রাজ্য তখন, এবং সমুদ্রগুপ্ত খুব মানে কি বলবো, খুব পারদর্শী একজন রাজা ছিলেন। তো তিনি মৃত্যুশয্যায়, তার বড় ছেলে রামগুপ্ত তিনি অকর্মণ্য, এবং সমুদ্রগুপ্ত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি বড় ছেলেকে সিংহাসন দেবেন না, তিনি সিংহাসন দেবেন যিনি সেই সিংহাসনের প্রকৃত যোগ্যতা, সিংহাসনে আরোহণ করার যোগ্যতা রাখেন, সেই তার মেজ ছেলে চন্দ্রগুপ্তকে। ইতিহাসে তাকেই আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলে জানব। তো সেই চন্দ্রগুপ্তকে তিনি সিংহাসন দেবেন, কিন্তু মানে উত্তরাধিকার সূত্রে প্রথম পুত্র তিনি সিংহাসন পান, দ্বিতীয় পুত্র তখনই সিংহাসন পাবেন যখন রাজা নিজে হাতে যদি তাকে মনোনয়ন করেন, তার মাথায় মুকুট তুলে দেন। তো সেই সময় ভারতের শক জাতির আক্রমণ ঘটেছে, এবং সেই দুর্ধর্ষক, মানে খলনায়ক যাকে বলে, সেই শক রাজ রুদ্রদমন, তো তিনি শুধু মানে অত্যন্ত নৃশংস হত্যাকারী নয়, খুব নারী লোলুপ। তো তার অত্যাচারের মাত্রা হচ্ছে ভয়ানক। তো তার নজর পড়েছে সেই গুপ্ত সাম্রাজ্য দিকে, এবং তখন তো ভারতবর্ষ মিন্স এই কনসেপ্ট ছিল না, কিন্তু ভারতবর্ষের সিংহভাগ তখন গুপ্ত সাম্রাজ্যের অধীন। তার মানে গুপ্ত সাম্রাজ্যকে জয় করতে পারলে তখন অনেক বিস্তৃত একটা এলাকাকে জয় করা যাবে। এবং সেই সময় গুপ্ত সাম্রাজ্যের যা সৈন্য
যা পারদর্শিতা, তাদের যে নেতৃত্ব, তাদেরকে সম্মুখ সমরে পরাস্ত করা প্রায় অসম্ভব। সুতরাং একটা কপটতার আশ্রয় নিতে হবে, ষড়যন্ত্রের আশ্রয় নিতে হবে, আর সেই ষড়যন্ত্রের জাল বিস্তার থেকেই এই কাহিনীর সূচনা। 160 অলমোস্ট 160 পাতার বই, আমার যদি এক্স্যাক্ট মনে থাকে 160 পাতার বই, কিন্তু বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা টান টান লেখায় ভর্তি, ষড়যন্ত্র, যুদ্ধ, ভালোবাসা, ত্যাগ, কোথাও মেয়েদের অপমান, চরম অপমান, এবং কোথাও গিয়ে সেই দুষ্টের দমন, শিষ্টের পালন, এই সমস্ত কিছু ছেয়ে রয়েছে এই মহাদেবীতে। এবং একটু বলি যে মহাদেবী বলা হয় যে গুপ্ত সাম্রাজ্যের যিনি রাজমহিষী হবেন, অর্থাৎ রাজার যিনি প্রধানা স্ত্রী হবেন, তিনি হচ্ছেন মহাদেবী। সমুদ্রগুপ্ত যখন সিংহাসনে ছিলেন তখন মহাদেবী ছিলেন ওনার স্ত্রী দত্তা দেবী, এবং পরবর্তীকালে মালব রাজকন্যা ধ্রুবা স্বামিনী, তিনি মহাদেবী পদে আসীন হলেন। তিনি ভালোবেসেছিলেন চন্দ্রগুপ্তকে, চন্দ্রগুপ্তও তাকে ভালোবেসেছিলেন, কিন্তু ঘটনাক্রমে না 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 আর বলবো না, কারণ একটার সঙ্গে একটা রিলেটেড। আমি যদি বলি তাহলে কাহিনীটা যারা পড়বেন, যেহেতু একদম নতুন বই, হতে পারে অনেকেই পড়েছেন আবার অনেকেই পড়েননি, তাহলে কিন্তু কোথায় একটা মানে সেই সাসপেন্সটা কেটে যাওয়া উচিত নয় বলে আমার মনে হয়েছে। কিন্তু যাই হোক, যেটা বলছিলাম যে তো সেই সমুদ্রগুপ্ত চাইছিলেন তার মেজ ছেলেকে সিংহাসন দিয়ে যাবে, এবং যেটা হয় আর কি, যে রাজমহলের ভেতরেও চক্রান্ত হয়, বাইরের শত্রু তো চক্রান্ত করছে, ভেতরের শত্রু চক্রান্ত করে কোথাও একটা নিশ্চিন্তে করে যে সমুদ্রগুপ্তর মৃত্যুর সময় কিন্তু চন্দ্রগুপ্তকে সেখানে উপস্থিত থাকতে দেয়া যাবে না, তাহলেই তাদের ষোড়কলা পূর্ণ হবে। আলটিমেটলি এই হলো একেবারে প্রাথমিক ধাপ, এরপরে আমি আর বলছি না। কিন্তু অনেকগুলো ক্ষেত্র রয়েছে, এবং এখানে একটা লেখক বেশ ইন্টারেস্টিংভাবে সেই মালব দেশের থেকে বেতাল যে চরিত্রটা, মানে যে চরিত্রে আমরা বেতাল বিক্রমাদিত্যের কাহিনীতে পাই, সেইটার একটা উল্লেখ আছে, কীভাবে তিনি কালিদাসকে পেলেন সেটার উল্লেখ আছে। এবং এই কাহিনীর মধ্যে কালী বলে একটি মেয়ের বর্ণনা রয়েছে, মায়ের বর্ণনা রয়েছে। তিনি মানে চন্দ্রগুপ্ত তাকে মা হিসেবে সম্বোধন করছেন। তো সেই কালী নামের যে মহিলা, তার মধ্যে কিছু অলৌকিক শক্তি রয়েছে। আবার বাস্তবে ভেবে দেখতে গেলে হতেই পারে, মানে একটা মানুষের মধ্যে তো একটা মানুষ, তিনি নারী হোক বা পুরুষ, তার মধ্যে কিছু বিশেষ ক্ষমতা স্বাভাবিকভাবেই আমরা অনেক সময় দেখতে পাই। সুতরাং একদিক থেকে ভাবলে অলৌকিক, আবার একদিক থেকে ভাবলে নর্মাল। তো এবং দুই ভাইয়ের মধ্যে যে অন্তরঙ্গতা, তাদের মধ্যে যে ভালোবাসা, যে সম্পর্ক, সেই দুই ভাই কিন্তু রামগুপ্ত আর চন্দ্রগুপ্ত নন। এবং এই সমস্ত কিছু মিলিয়ে এই মহাদেবী একেবারে টান টান লেখা। এবং মহাদেবীর ক্ষেত্রে আমার আরও একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এর ভাষা। মানে আমরা এখন অধিকাংশ কাহিনী যে মানে একেবারে চলিত মানে বাংলাতে পড়ি, কিন্তু মহাদেবীর ভাষা কিন্তু ভাষাটা খটমট বলবো না, কিন্তু একটু শুদ্ধ ভাষা, মানে যে ধরনের বাংলা শব্দ আমরা ব্যবহার করি না, সেই ধরনের শুদ্ধ বাংলা শব্দ লেখক এনেছেন। এবং আমার মনে হয় এই যে শব্দের ব্যবহার লেখক করেছেন, সেটা অনেক ক্ষেত্রে হয়তো পড়তে পড়তে কিছু শব্দের মানে বুঝতে পারছি না, কিন্তু একেবারে সেই সময়টাকে, এই লেখাটাকে কিন্তু আমার মনে হয় আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছেন। মানে এরকম নয় যে আমি একটা শব্দের মানে বুঝতে পারছি না বলে কিন্তু আমি যে কাহিনীটা বুঝতে পারছি না, এমন নয়, কিন্তু লেখাটাকে যথাযথ একটা কি বলবো গুরুত্ব দিয়েছেন এই শব্দ চয়নে লেখক। আমার মনে হয় সেটাকে লেখাটাকে আরও বেশি কি বলবো আরও বেশি জাস্টিফাইড করেছে, মানে এবং কোথাও সেটা আমাদের বাংলা ভাষাটাকেও সমৃদ্ধ করেছে বলে আমার মনে হয়েছে। তো মহাদেবীর জন্য লেখক অভিক সরকারকে ধন্যবাদ, আর ধন্যবাদ পাঠকদের, ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা
আমার এই ভিডিওটা দেখলেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যদি মনে হয় যে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো প্রিয়জন বই পড়তে ভালোবাসে এবং আমার এই ক্ষুদ্র প্রয়াসে যদি আমি কোনো কিছু নতুন বইয়ের সন্ধান দিতে পারি, আমি কিন্তু সমালোচনা করি না, নিজের পাঠ্য প্রতিক্রিয়া জানাই। তো সেটা যদি কোনো একটা জায়গায় কারোর ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক অনেক বই পড়বেন। ধন্যবাদ।